মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আরে এই মালকিনের সঙ্গে আমার একটু ফষ্টি নষ্টি আছে না, বুঝলে? আমায় খুব পছন্দ করে সে। এ সম্পূর্ণ অন্যায়, এ আপনার ভুল বিচার হুজুর। কিন্তু আমি এখন জাহাজ থেকে নামি কি করে নূর? আমার বোরকা কোথায়? পায়ের চটিও যে নেই। সবাই একসঙ্গে হামলা করো, ওই মেয়েকে জ্যান্ত ধরা চাই। সরাও সরাও, আমার চোখের সামনে থেকে সরাও জাফর। এই বাক্স আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলো। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন স্ত্রীলোকের খণ্ডিত দেহ। বেগম শেহরাজাদ শোনাচ্ছিলেন সওদাগর পুত্র নূর ও রাজকন্যা মারিয়ামের কাহিনী। শরাব পান করার কারণে নূরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার বাবা সওদাগর শের। আম্মির কথায় সে বাগদাদ ছেড়ে উপস্থিত হয় আলেকজান্দ্রিয়ায়। সেখানেই তার পরিচয় হয় তিসফুন রাজকন্যা মারিয়ামের সঙ্গে। নূরের সঙ্গে সংসার পাতে রাজকন্যা মারিয়াম। তাদের সুখের সংসারে একদিন সাক্ষাৎ বিপর্যয় রূপে হঠাৎ হাজির হয় তিসফুনের গুপ্তচর। রাজকন্যাকে সে তুলে নিয়ে যায় তিসফুনে। নূরও পৌঁছে যায় তিসফুন। রাজকন্যার জন্য শুদ্ধিকরণের আয়োজন হয়, কিন্তু তার আগের রাতেই রাজকন্যা নূরকে নিয়ে পাড়ি দেয় আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ বেগম, এবার বলো শুনি, তিসফুন সুলতান কি করলো তারপর? আর তোমার নূর এবং মারিয়ামই বা কি করলো? সেটাই তো আসল কাহানি হুজুর। সে তো আপা শোনাবেই, শোনাতেই তো বসেছে। কিন্তু তার আগে আমার কিছু বলার আছে। অনুমতি পেলে একটা প্রশ্ন করতে চাই। আরে জানি জানি, আগে কি হয়েছিল সেটা মনে আছে কিনা আমার পরীক্ষা নেবে তো। গোস্তাকি মাফ হুজুর, আমার প্রশ্নটা অন্য। কি তাহলে? আপনি যদি মারিয়ামের আব্বা হতেন তাহলে কি করতেন? যা সব আব্বাই করে, আমি তাকে আবার ফিরিয়ে আনতাম। তিসফুন সুলতানও ঠিক তাই করে হুজুর। মারিয়াম আর নূর তো পালিয়ে যায়। সেদিন সকালে সারা তিসফুনে তো সাজো সাজো রব। রাজকুমারীর শুদ্ধিকরণ হবে। সকাল থেকেই সারা দেশের লোক জড়ো হতে শুরু করে গুরুমাতার আশ্রমের সামনে। বেলার দিকে স্বয়ং সুলতান এবং বেগম এসে হাজির হন আশ্রমে। গুরুমাতা খুব স্বাভাবিকভাবে এগিয়ে আসেন তাদের দিকে। সুপ্রভাত সুলতান, এসো। তা রাজকুমারীকে দেখছি না সাথে, সে কোথায়? রাজকুমারীর প্রসঙ্গে আঁতকে ওঠে সুলতান। চরম বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করে, রাজকুমারী? সে তো আপনার এখানে। সুলতানকে আরও অবাক করে গুরুমাতা বলেন, কি আমার এখানে? কই আসেনি তো এখনো। আসবে কি? কাল রাতে আমি নিজে যে তাকে রেখে গেছি এখানে। হ্যাঁ, এবং তারপরে তো আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম তাকে। শুনলাম সে নাকি রাজি নয় এই শুদ্ধিকরণে। তুমিই বলেছিলে আমায়, তাই তো তাকে রাজি করাতেই ডেকেছিলাম। সে রাজি হয়েছিল? অবশ্যই। আমি বলবো আর রাজি হবে না? তারপর আপনি তাকে প্রাসাদে ফেরত পাঠিয়ে দিলেন? হ্যাঁ, আমার ওই নতুন প্রহরী, তাকে দিয়েই তো ফেরত পাঠিয়ে দিলাম। প্রহরী অর্থাৎ নূরকেও খুঁজে পাওয়া যায় না। সুলতান দিশাহারা হয়ে পড়ে। আবার শুরু হয় রাজকুমারীর সন্ধান। খবর আসে রাতের অন্ধকারে বন্দর থেকে একটা দ্রুতগামী রণতরী ছেড়ে গেছে। রণতরীর সৈন্যদের দুজনের মৃতদেহ পাওয়া গেছে বন্দরে। উজির। জি হুজুর। তল্লাশি চালাও, আরও কোনো মৃতদেহ আছে কিনা, আর এক্ষুনি রণতরী পাঠাও। কোথায় হুজুর? আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়ায় পৌঁছতে 51 দিন সময় লাগে নূর ও মারিয়ামের। এই 51টা দিন নূর এবং মারিয়ামের জীবনের সেরা সময়। উপরে অনন্ত আকাশ, নিচে আকুল পানি। তার মাঝে দুটি প্রেমিক হৃদয়ের আশ মিটিয়ে শুধু প্রেম করে যায়।
শেষে যখন তারা পৌঁছয় আলেকজান্দ্রিয়ায়, তখন মনে পড়ে মানুষের সমাজের রীতিনীতি। কিন্তু আমি এখন জাহাজ থেকে নামি কি করে নূর? কেন? আমার বোরকা কোথায়? পায়ের চটিও যে নেই। হ্যাঁ তাই তো, এতদিন এসব ভাবতে হয়নি, কিন্তু এবার যে এক কাজ করি, তুমি একটু থাকো এখানে, আমি ছুটে গিয়ে বোরখা আর চটি নিয়ে আসি। নূর বোরখা আর চটি আনতে ছোটে। এই ফাঁকে এসে পড়ে তেসফুনের দ্বিতীয় রণতরী। নূর ও মারিয়ামের রণতরী দেখে চিনতে ভুল হয় না তাদের, হবার কথাও না। দ্রুত তেসফুন সুলতানের 3 সেরা সেনাপতি বাটাউট, বার্তাস ও ফাসিয়ান 10 জন করে সৈন্য নিয়ে উঠে আসে জাহাজে। জাহাজে তল্লাশি শুরু করে তারা। মারিয়ামকে খুঁজে পায় জাহাজের খোলের মধ্যে অস্ত্র ভাণ্ডারের কাছে। মারিয়াম যখন বোঝে পালিয়ে কুল পাওয়া যাবে না, পিঠ থেকে গেছে দেওয়ালে, তখন সে রুখে দাঁড়ায়, তলোয়ার তুলে নেয় হাতে। সেনাপতি বার্টাউট হুকুম দেয় তার সেনাদের, পাকড়াও করো ওকে। বার্টাউটের নির্দেশে 2 জন সেনা এগিয়ে আসে। চকিতের মধ্যে মারিয়াম তাদের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয়। সেনাপতিরা যেন বিশ্বাস করতে পারে না এই অপমান। একটা মেয়ে এমন অবলীলায় সুলতানের সৈন্যদের মুন্ডু কষিয়ে দিল। তারা তো আর জানে না মারিয়ামের দক্ষতা। তারা কেবল শুনেছে তাদের রাজকুমারী নাকি দারুণ অস্ত্র চালাতে পারে, কিন্তু একটা মেয়ে আর কত দারুণ অস্ত্র চালাবে? তাই যখন তেসফুন সুলতান তার 3 সেরা সেনাপতিকে নিযুক্ত করে রাজকুমারীকে ধরে আনার কাজে, তখন তারা বেশ অবহেলা ভরে রওনা দেয়। নিজেদের মধ্যে আলোচনা করে সুলতান হয়তো নিজের মেয়ের সুরক্ষার জন্য 3 জনকে পাঠাচ্ছে, কিন্তু কার সুরক্ষা দেবে তারা? সেই তো তলোয়ার চালিয়ে চমকে দেয় তাদের। সেনাপতি বার্টাউট আবার চিৎকার করে ওঠে, সবাই একসঙ্গে হামলা করো, ওই মেয়েকে জ্যান্ত ধরা চাই। বার্টাউটের কথা শেষ হওয়ার আগেই সব সেনারা ঝাঁপিয়ে পড়ে রাজকুমারী মারিয়ামের ওপর একসঙ্গে, এবং আবারও চোখের পলকের মধ্যে সকলের ধর থেকে মুন্ডুগুলো আলাদা হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। সেনাপতিরা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারে না। প্রথমে এগোয় ফাসিয়ান। বর্ষা ছোঁড়ায় তার জুড়ি মেলা ভার। আর্মানিয়ানরা পর্যন্ত সমীহ করে তার বর্ষাকে। সেই বর্ষাই তুলে ছুঁড়ে মারে মারিয়ামের দিকে। নিপুণ পদচালনায় সরে যায় মারিয়াম। বর্ষাটা গিয়ে বেঁধে জাহাজের কাঠের খোলে। দ্রুত হাতে সেই বর্ষাটা খুলে ছুঁড়ে মারে মারিয়াম। বর্ষাই প্রথম সেনাপতি ফাসিয়ানের সঙ্গে বেইমানি করে। তারই বর্ষা তারই বুক চিরে তাকে গেঁথে দেয় জাহাজের কাঠের খোলের বিপরীত দেওয়ালে। ফাসিয়ানের এমন পরিণতিতে সেনাপতি বার্টাউট এবং সেনাপতি বার্তাস একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে রাজকুমারী মারিয়ামের ওপর। দুজনেই তলোয়ার চালানোর পটু। তাদের তলোয়ারের খ্যাতিতেই শত্রুরা তেসফুনের দিকে চোখ তুলে চায় না বলে প্রবাদ, কিন্তু তাদের তলোয়ার স্পর্শ করতে পারে না রাজকুমারীকে। রাজকুমারী 2 সেনাপতিকে একসঙ্গে মোকাবিলা করতে করতে জাহাজের পাটাতনে উঠে আসে। অনেকটা খোলা জায়গা পেয়ে 2 সেনাপতি দুদিক থেকে আক্রমণ করে রাজকুমারীকে। রাজকুমারীকে ধোঁকা দেওয়ার জন্য বারবার বদলাতে থাকে তাদের অবস্থান। কখনো জাহাজের পাল বেয়ে উঠে যায় ওপরে, পরক্ষণেই আবার দড়ি ধরে ঝুলে পড়ে। তবু রাজকুমারীকে কাবু করতে পারে না 2 সেনাপতি। উল্টে 2 সেনাপতির হাতে টান ধরে যায়। ক্লান্ত সেনাপতিদের হাত থেকে খসে পড়ে তলোয়ার। মারিয়াম তাদের 2 জনকে পাটাতনে পাশাপাশি বসিয়ে গলার কাছে তলোয়ার ধরে বলে, আমি আত্মরক্ষার জন্য অস্ত্র তুলেছি হাতে। যারা বেয়াদবি করেছে তাদের নিকেশ করেছি। তোমাদের খুন করতে বাধ্য করো না আমায়। থামো তোমরা। থেমে অবশ্য তার আগেই গেছিল 2 জনে, কারণ কিছু করার ছিল না তাদের আর। হাত থেকে তলোয়ার উড়ে পড়েছিল পানিতে। তলোয়ার হাতেই যার সঙ্গে যুঝে ওঠা যায় না, তার সঙ্গে খালি হাতে কি করতে পারে বীর সেনাপতি 2 জন? মারিয়াম তাদের নির্দেশ দেয়, ফিরে যাও তোমরা তেসফুন। আব্বাকে বলে দিও আর কোনোদিনও ফিরবে না তার মেয়ে। তার মেয়েকে যেন আব্বা ভুলে যায়। সেনাপতিরা মারিয়ামের নির্দেশ বাধ্য ছেলের মতো পালন করে। তারা নিজেদের জাহাজে গিয়ে ওঠে। সেই জাহাজের নোঙর তোলা হয়। বন্দর ছেড়ে সে জাহাজ ভেসে যায় পানিতে। তাদের চলে যেতে দেখে নিশ্চিন্ত হয় মারিয়াম। সে আবার গিয়ে বসে। মনে দুশ্চিন্তা উকি দেয় তার।
ফিরিয়ে তো দিলাম ওদের, কিন্তু আব্বা কি এত সহজে মানবে? আব্বা জেনে গেছে নূরের ঠিকানা এই শহরে, আবার হানা দেবে হয়তো এখানে। মারিয়াম, মারিয়াম, মারিয়াম! নূরের ডাকে ফিরে তাকায় মারিয়াম। নূর সামনে এসে এগিয়ে দেয় মারিয়ামের বোরখা আর চটি। এক গাল হেসে বলে, এই নাও, এই নাও তোমার বোরখা, আর এই নাও তোমার চটি। হ্যাঁ, তাড়াতাড়ি পরে নাও, তারপর চলো। ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছিল পথে, তোমাকে নিয়ে ফিরেছি শুনে উনিও এসেছেন, উনি অপেক্ষা করছেন নিচে। বোরখা আর চটি হাতে নিয়েও পরে না মারিয়াম। সে নূরের ঘনিষ্ঠ হয়ে বলে, নূর, যাবে নাকি? যাবই তো। তাহলে চলো। আরে বোরখাটা পরে নাও, তারপর চলো তাড়াতাড়ি। ওদিকে নয়, এদিকে। হাত তুলে মারিয়াম পানির দিকে দেখায়। নূর অবাক হয়ে প্রশ্ন করে, ওদিকে মানে? বোকা হাঁদা কোথাকার। ওদিকে মানে ওই পানির ওপারে। ওপারে? ওপারে কোথায়? যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না, ভারতবর্ষ বা তারও ওপারে। মানে ওরা আবার বেরিয়ে পড়ে, পালিয়ে যায় আলেকজান্দ্রিয়া থেকে? জি হুজুর। তারপর? তারপর ছেড়ে দিন না হুজুর দুটো প্রেমিক প্রেমিকাকে। ওপরে আসমান, নিচে পানি, মাঝে ওরা একটু ইচ্ছে মতো বেঁচে নিক। মানে এই কাহিনী এখানেই শেষ? ইস, আমি যদি মারিয়ামের মতো তলোয়ার চালাতে পারতাম। সে না হয় শিখিয়ে দেবো আমি, কিন্তু তোমার আপার মতো কাহিনী চালানোটা শিখে নাও দুনিয়াজাদ। তলোয়ারের থেকে অনেক বেশি শক্তিশালী। দেখছো না কেমন আমার তলোয়ারকে থামিয়ে রেখেছে এতগুলো দিন? কি হলো আমার তলোয়ারবাজি শিখে? আপনার যদি মনে হয় হুজুর অন্যায় করছি, তাহলে। তুমি কি বলবে আমি জানি বেগম, পরে বলো, অনেক সময় আছে। কিন্তু রাত চলে গেলে আর কাহিনী শোনা যাবে না। নাও শুরু করো আরেকটা কাহিনী। আরও একটা? কেন, শেষ নাকি তোমার কাহিনীর ঝুলি? শেষ হওয়ার নয় হুজুর। তাহলে শুরু করো। জি হুজুর। হুজুর, আপনি তো জানেন খলিফা হারুন আল রশিদ রাতে ছদ্মবেশে বাগদাদে ঘুরে বেড়াতেন। তিনি ঘুরে ঘুরে বাগদাদের হাল হাকিকত সরজমিনে খোঁজ নিতেন। সঙ্গে থাকত তার বিশ্বস্ত উজির জাফর এবং দেহরক্ষী মসরুর। হ্যাঁ, এ তো তাঁর সম্পর্কে প্রবাদ। তাছাড়া তোমার কাহিনীতেও এমন শুনেছি। কোন কাহিনীতে বলুন তো হুজুর? বেহেন, বদতমিজ কোথাকার! দিন দিন তোমার বেয়াদবি বেড়ে যাচ্ছে দেখছি। বাহ বেগম, এটা আমার আর ওর ব্যাপার, তুমি রাগ করো না। গোস্তাকি মাফ হুজুর, দয়া করে আশকারা দেবেন না ওকে। দিলেই বাকি একেবারে বকে যাবে যে। তাহলে তো মুশকিল হবে দেখছি দুনিয়াজাদ। লোকে বলবে সুলতানের কুসঙ্গে পড়ে বকে গেছো। সুতরাং নিজের ইজ্জত বাঁচাতে তোমার সঙ্গে আর খুনসুটি করা যাবে না দেখছি। তাহলে হুজুর আপার কাহিনী বলা বন্ধ করে দিন। কেন? সব কিছুর মূলে তো ওটাই। অসম্ভব। তোমার আপার ভাঁড়ারে যত কাহিনী আছে তা না শুনে কিছুতেই বন্ধ হবে না। তাতে যা হয় হোক, লোকে বলে বলুক, কুছ পরোয়া নেই। তুমি আর রাগ করো না বেগম। শোনো দুনিয়াজাদ, তোমার আপা আলী নূর আর মধুমিতার কাহিনীতে শুনিয়েছিল হারুন আল রশিদের রাতে ঘোরার কথা। এবার তুমি বলো বেগম, সময় চলে যাচ্ছে। তো সে রাতে খলিফা হারুন আল রশিদ বেরিয়েছেন। সঙ্গে আছে উজি জাফর এবং দেহরক্ষী মসরুর। তখন বেশ রাত। চলতে চলতে পথে কান্নার শব্দ শুনতে পান তিনি। যেন কোনো বৃদ্ধ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, হায় আল্লাহ, এ কেমন ইনসাফ তোমার! বাড়িতে আমার বিবি রয়েছে, দুটো মেয়ে রয়েছে, আমি তাদের সামনে মুখ দেখাবো কি করে? কি তুলে দেব তাদের হাতে? তারা যে আশায় আশায় বসে আছে। খলিফা কান খাড়া করে শোনেন বৃদ্ধের কথা। শুনে চিন্তিত খলিফা উজির জাফরকে বলেন, ব্যাপারটা একটু দেখো তো জাফর, আল্লাহর কাছে কি আবার ইনসাফের আশায় কাঁদছে? উজির জাফর অন্ধকারের মধ্যে একটু এগোতেই দেখে এক বৃদ্ধ বসে আছে পথের ধারে গাছতলায়।
তার সামনে একটা মাছ ধরার জাল গুটিয়ে রাখা। উজির বৃদ্ধের কাছে গিয়ে প্রশ্ন করে, এই কে তুমি? এই মাঝরাতে পথে বসে কাঁদছো কেন? আর কাঁদছি কেন? কাঁদছি কি আর সাধে? আমার এই পোড়া নসিবের দুঃখে কাঁদছি বেটা। পোড়া নসিব না হয় বুঝলাম, কিন্তু আগে শুনি কে তুমি? আমি এক জেলে বেটা। এই বাগদাদের পশ্চিমে যে জেলে পাড়া আছে সেখানে থাকি। তাহলে এখানে বসে আছো কেন? রাত হয়েছে তো, বাড়ি যাও। সেটাই তো পারছি না বেটা। কেন? কোন মুখে যাব আমি বাড়ি বেটা? হ্যাঁ, বাড়িতে আমার বিবি আছে, দুটো নজওয়ান বেটি আছে, তারা যে আমারই পথ চেয়ে আশা করে বসে আছে। মাছ বিক্রি করে খাবার কিনে আমি নিয়ে যাব, তবে তারা খাবে। জানো জানো এটা, সকাল থেকে তারা কিছু খায়নি, ঘরে একটা দানাও নেই। তো আজ কি তোমার মাছ বিক্রি হয়নি? মাছ পেলে তো বিক্রি করব। আজ আমার নসিবটা এতই খারাপ যে জালে একটাও মাছ ওঠেনি। বৃদ্ধ জেলের খবর নিয়ে খলিফার কাছে ফিরে আসে উজির জাফর। খলিফাকে জেলের সব কথা জানাতে খলিফা জেলের সামনে হাজির হন। জেলেকে আশ্বাস দিয়ে বলেন, শোনো, সব দিন সকলের ভালো যায় না। মাঝে মাঝে এমন দিনও আসে যে নসিব একদমই সঙ্গ দেয় না। তাতে কেঁদে কোনো লাভ নেই। হ্যাঁ, একটা কথা মনে রেখো, আল্লাহ কারুর প্রতি অবিচার করেন না। মানছি বেটা, মানছি, কিন্তু এসব কথা বলতে বা শুনতেই ভালো লাগে। হ্যাঁ, নসিব খারাপ হলে এসব কথায় মন ভরে না, বরং বিষ মনে হয়। ঠিক আছে, দুঃখ করো না, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? টাইগ্রিস নদীর ধারে। আমার সামনে তুমি জাল ফেলবে, কেমন? এই রাতে? এখনই, এই রাতেই। বেশি নয়, মাত্র একবার। তোমার জালে যা উঠবে আমি 100 দিনার দিয়ে তা কিনে নেব। 100 দিনার? হ্যাঁ, কিন্তু যদি কিছু না ওঠে? তাহলেও তোমায় আমি 100 দিনার দেব। কে রাজি তো? এমন প্রস্তাবে রাজি না হয়ে কেউ পারে না কখনো। সুতরাং জেলেও রাজি হয়ে যায়। জাল কাঁধে নিয়ে খলিফার সঙ্গে সেই রাতেই হাজির হয় টাইগ্রিস নদীর ধারে। অন্ধকারে জাল ফেলে। টানতে গিয়ে দেখে বিশাল ভারী হয়ে গেছে জাল। মনে মনে দুর্ভাবনায় পড়ে যায় জেলে, জালটা আবার কোথাও আটকে গেল না তো? টানলে যদি ছিঁড়ে যায়? আবার না টেনেও উপায় কি? 100 দিনার মুখের কথা নয়। আল্লাহর নাম করে টান দেয় জালে। অনেক কষ্টে জালটাকে টেনে একটা তালাবন্দি বাক্স তুলে আনে জেলে। বাক্সটা অসম্ভব ভারী, একা তুলতে পারে না সে। খলিফার নির্দেশে মাসরুর এগিয়ে যায়। সেই পানি থেকে টেনে তোলে বাক্সটা। বাক্সটা দেখে জেলের মনটা আরো খারাপ হয়ে যায়। মনে মনে সে ভাবে, ইস, দেখো 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 দেখো, একেই বলে নসিব। হ্যাঁ, একা জাল ফেললাম, তখন একটা মাছ পর্যন্ত উঠলো না। হ্যাঁ, আর এখন গোটা একটা বাক্স উঠে এলো। না জানি কি খাজানা আছে এর মধ্যে। ও, কিন্তু ভেবে লাভ কি? আগেই তো খলিফার সঙ্গে বন্দোবস্ত সারা হয়ে গেছে। খলিফা বলেছেন যাই উঠুক তিনি 100 দিনারে কিনে নেবেন। সে যদি কিছু নাও ওঠে তাও 100 দিনার তিনি জেলেকে দেবেন। সুতরাং 100 দিনারের বিনিময়ে বাক্সটা খলিফার কাছে রেখে দিয়ে বিদায় নেয় জেলে। এদিকে খলিফাও ভাবেন নিশ্চয়ই কোনো খাজানা আছে বাক্সে। তিনি উজির জাফরকে বলেন, সত্যি বৃদ্ধের নসিবটা খারাপ জাফর। নইলে একা জাল টেনে একটা মাছও পেল না বেচারা, আর আমার সামনে জাল টানতেই এই বাক্সটা উঠে এলো। এতে মনে হয় কোনো খাজানা রয়েছে হুজুর। বাক্সটা দেখে তো তেমনই লাগছে। কারুকাজ করা কাঠের এমন বাক্স। আমারও তাই মনে হয়। যাই হোক,
মাসরুর। জি হুজুর। বাক্সটা তুলে নে। জি। ফিরে চল প্রাসাদে, এটা খুলতে হবে। বাক্সটা মাসরুর কাঁধে চাপিয়ে প্রাসাদে ফিরে আসেন খলিফা। বাক্সের তালাটা জাঁতরেল। উজির জাফর এবং দেহরক্ষী মাসরুর বহু চেষ্টা করে, কিন্তু সহজে খোলে না। শেষে তালা লাগানোর হাঁসকলটাই বাক্স থেকে খুলে পড়ে। বাক্সের ডালাটা খোলা হয়। প্রথমে বের হয় একটা সাদা বোরখা, পানিতে ডুবে থাকায় চপচপে ভিজে। বোরখাটা সরাতেই একটা ভাঁজ করা গালিচা দেখা যায়, সেটাও একই রকম ভেজা। গালিচাটা সরাতেই চমকে ওঠে খলিফা। চোখ বন্ধ করে চিৎকার করে ওঠেন তিনি। সরাও, সরাও, আমার চোখের সামনে থেকে সরাও জাফর। এই বাক্স আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলো। বাক্সের মধ্যে এক মহিলার মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটি 3 টুকরো করে কাটা। এমন বিভৎস দৃশ্য খলিফা সহ্য করতে পারেন না। খলিফার চিৎকারে দেহরক্ষী মাসরুর দ্রুত ডালাটা বন্ধ করে বাক্সটা সরিয়ে নিয়ে যায়। জাফর ছুটে গিয়ে পানি নিয়ে আসে খলিফার জন্য। খলিফা এক নিঃশ্বাসে অনেকটা পানি খেয়ে ধপ করে বসে পড়েন। শ্বাস প্রশ্বাস কিছুটা শান্ত হলে তিনি বলেন, জাফর। জি হুজুর। এমন করে একজন औरतকে খুন করা হয়েছে, এ তো রেয়াত করা যায় না। জি ঠিক বলেছেন হুজুর। শোনো জাফর, আমি 3টে দিন সময় দিলাম তোমাকে। এই মহিলার খুনিকে খুঁজে বের করবে তুমি। আমি হুজুর? হ্যাঁ তুমি, তোমাকেই খুঁজে বের করতে হবে এই খুনিকে। কিন্তু হুজুর। আমি কোনো কথা শুনতে চাই না। এই বাগদাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তোমার উপর, আর তোমার এলাকাতেই এমন মারাত্মক নৃশংস অপরাধ। কিন্তু হুজুর, বাক্সটা তো নদীতে ভেসেও আসতে পারে। আমি কোনো যুক্তি, কোনো অজুহাত শুনতে চাই না। আমি চাই এই খুনিকে আমার সামনে দেখতে চাই আমি, আর তাকে আমার সামনে হাজির করবে তুমি। তার জন্য তোমায় 3 দিন সময় দেওয়া হলো। এই 3 দিনের মধ্যে যদি খুনিকে হাজির করতে না পারো, তাহলে তোমার খবর আছে। হুজুর। হ্যাঁ, আমি তোমার বংশ নাশ করব। বংশনাশ? চমকে ওঠে উজির জাফর। খলিফার বংশনাশ মানে সপরিবারে সকলের গর্দান নেওয়া বা ফাঁসিতে ঝোলানো। খলিফার আদেশ বদলানোর নয়। এদিকে এমন বেওয়ারিশ লাশের খুনিকে খুঁজে বার করাও অসম্ভব। সুতরাং মাত্র 3 দিন হাতে আছে উজির জাফর এবং তার পরিবারের। তারপর নিশ্চিত মৃত্যু। খলিফার হুকুম জানাজানি হতেই জাফরের বাড়িতে কান্নাকাটির রোল ওঠে। উজির জাফর নিজেই বাড়ির সকলকে খলিফার নির্দেশ জানিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলে। উজিরের বিবি কেঁদে বলে, ওগো, হুজুরের কাছে নিয়ে চলো আমাকে। কি করবে তুমি? আমি তার পায়ে পড়ে আমার বাচ্চাদের জান ভিক্ষা চাইব। আমার গর্দান নিন উনি, আমাকে ফাঁসিতে ঝোলান, কিন্তু আমাদের বাচ্চাগুলোকে অন্তত রেয়াত করুন। ওরা তো এখনো জীবনটাই দেখেনি। উজির জাফর মাথা দুলিয়ে বলে, কোনো লাভ নেই। তুমি চেনো না তাকে, আমি চিনি। তিনি যা বলেছেন তাই করে ছাড়বেন। উজির জাফরের দুর্দশার কথা সারা বাগদাদেও ছড়িয়ে পড়ে। বাগদাদে নেমে আসে শোকের ছায়া। উজির জাফর মানুষ ভালো। তার বিপদের দিনে সকলেই মনে মনে কষ্ট পায়। আত্মীয়, বন্ধু, বুজুর্গরা সকলে একে একে এসে দেখা করে যেতে থাকে উজির ও তার পরিবারের সঙ্গে। উজির মনে মনে আল্লাহকে ডাকে। প্রথম দিন যায়, দ্বিতীয় দিন যায়, তৃতীয় দিনও চলে যায়। খলিফা ওই বাক্সের প্রসঙ্গই তোলেন না। চতুর্থ দিন উজির দরবারে যেতেই খলিফা প্রথম প্রশ্ন করেন, কোথায় সেই খুনি জাফর? কোন খুনির প্রসঙ্গে খলিফার প্রশ্ন বুঝতে অসুবিধা হয় না উজিরের। সে মাথা নত করে বলে, হুজুর, তাকে খুঁজিনি। তাহলে তোমার কি পরিণতি হওয়ার কথা ছিল মনে আছে তো? জি হুজুর, শুধু আমাকে না, আমার বংশকে নাশ করবেন আপনি। তাহলে ডাকো তাদের, বাগদাদের চকে ব্যবস্থা করা হোক। দেশের লোকের চোখের সামনে একে একে গর্দান নেওয়া হবে সকলের। সব শেষে গর্দান যাবে তোমার। দেশের লোক দেখবে কর্তব্যে গাফিলতির ফল। প্রবাদ আছে, নিজের কবর নিজেই খোঁড়া।
উজির জাফর তাই করে। নিজেই জল্লাদের ব্যবস্থা করে, নিজের শহরে ঘোষণা করায় যে তার এবং তার পরিবারের গর্দান নেওয়া হবে বাগদাদের চকে। নিজেই প্রহরীদের পাঠিয়ে পরিবারের সদস্যদের ধরে আনায় চকে এবং নিজেই জল্লাদ নিয়ে যথাসময়ে পৌঁছে যায়। খলিফার সামনে ঝুঁকে পড়ে অনুরোধ করে সে, হুজুর, আপনার হুকুম শিরোধার্য। শুধু একটা নিবেদন আছে হুজুর। কি নিবেদন? হুজুর, আপনি দয়া করে আমাকে দিয়ে শুরু করুন। আমার দোষের মাসুল আমার পরিবারের নির্দোষ সদস্যরা দেবে, এ আমি নিজের চোখে দেখতে পারবো না। এটাই আমার শেষ ইচ্ছে হিসেবে গ্রহণ করুন হুজুর। বেশ। খলিফা উজির জাফরের ইচ্ছের মর্যাদা দেন। তার আদেশে উজির জাফরকে প্রথমে দাঁড় করানো হয় জল্লাদের সামনে। জল্লাদ কালো ফেটটি বেঁধে দেয় উজিরের চোখে। তখনই ভিড়ের মধ্যে থেকে চিৎকার শুনতে পায় সকলে, থামুন হুজুর, দয়া করে থামুন। এ অন্যায়, এ সম্পূর্ণ অন্যায়। এ আপনার ভুল বিচার হুজুর। যুবকের আর্তনাদে খলিফা দারুণ চটে যায়। উজিরের গর্দান ছেড়ে গর্জে ওঠেন খলিফা, কে ওই নির্বোধ? খলিফার হুকুমের ন্যায় অন্যায় বিচার করে? সামনে এসো। খলিফার নির্দেশে এক যুবক এগিয়ে এসে সেলাম ঠুকে দাঁড়ায়। খলিফা যুবককে আপাদমস্তক দেখে প্রশ্ন করেন, কে তুমি? তোমার এত বড় স্পর্ধা! খলিফার হুকুমের ন্যায় অন্যায় বিচার করো তুমি? আশ্চর্য! এই অপরাধের জন্য জাফরের আগে তোমার গর্দান নেওয়া উচিত। তাই দিন হুজুর, দয়া করে তাই দিন। মেহরবানি করে ছেড়ে দিন উজির সাহাবকে। উনি নির্দোষ। সত্যি বলছি, সব দোষ আমার। স্পষ্ট করে বলো। হুজুর, আপনি যে মহিলার 3 টুকরো দেহটা পেয়েছেন, সে আমার বিবি। আমি তাকে খুন করে তার দেহ 3 টুকরো করে পানিতে ভাসিয়ে দিয়েছিলাম। না হুজুর, না, ও ঝুট বলছে হুজুর। আসল অপরাধী আমি, আমাকে সাজা দিন। আমি ওই অপরাধ করেছি হুজুর। দ্বিতীয় চিৎকারে খলিফা বিভ্রান্ত হয়ে যান। তিনি আদেশ করেন, কে কে বললো এই কথা? সামনে এসো। খলিফার নির্দেশে ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ এসে কুর্নিশ করে দাঁড়ায় খলিফার সামনে। খলিফা তাকে একবার আপাদমস্তক দেখে বলে, তুমি জানো তুমি কি বলছো? জি হুজুর, আমি যা করেছি তা স্বীকার করছি। ঝুট বলছেন উনি ঝুট বলছেন হুজুর। উনি আমাকে বাঁচাতে এমন কথা বলছেন। ঝুট? খলিফাকে ঝুট বলা কত বড় অপরাধ তুমি জানো? বৃদ্ধকে বলে খলিফা। বৃদ্ধ মাথা নুয়ে উত্তর দেয়, জানি হুজুর, আমি সব জেনেই দাবি করছি যে এর জন্য আমিই দায়ী। এই খুন আমি নিজে হাতে করেছি। আমি তার প্রমাণ দিতে পারি হুজুর। মিথ্যে কথা হুজুর, সম্পূর্ণ মিথ্যে কথা। উনি আমার আব্বা। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। আমি না থাকলে তাদের কি হবে হুজুর? তাদের ভবিষ্যতের কথা ভেবে উনি আমার দোষ নিজের কাঁধে নিচ্ছেন। চাইলে আমি প্রমাণ দিতে পারি আপনাকে যে ওই খুন আমিই করেছি। কি প্রমাণ? আপনি ওকে জিজ্ঞেস করুন হুজুর, ওই বাক্সের মধ্যে কি ছিল। আমি হলফ করে বলতে পারি, উনি বলতে পারবেন না, কিন্তু আমি বলে দেব। খলিফা চিন্তা করে দেখেন কথাটা ঠিক বলেছে যুবক। সে বৃদ্ধকে জিজ্ঞেস করে কি ছিল বাক্সে। বৃদ্ধ জানায় মৃতদেহ। খলিফা জানতে চান আর কিছু কি ছিল এই বাক্সে। বৃদ্ধ জানায় আর কিছুই ছিল না বাক্সে। খলিফার কাছে স্পষ্ট হয়ে যায় যে বৃদ্ধ মিথ্যে কথা বলছে, কিন্তু তাই বলে কি যুবক সত্যি বলছে? পরীক্ষা করতে খলিফা এবার যুবকের কাছে জানতে চান কি ছিল ওই বাক্সে। যুবক উত্তর দেয়, হুজুর, ওই বাক্সে আমার বিবির একটা সাদা বোরখা, একটা গালিচা এবং আমার বিবির 3 টুকরো করা মৃতদেহটা ছিল। সঠিক উত্তর পেলেও খলিফার মনে সন্দেহ যায় না। একবার যখন প্রতারণা ধরা পড়েছে, তখন আরও প্রতারণার কিস্সা লুকিয়ে থাকতে পারে। হতেই পারে যে উজির জাফরকে বাঁচাতে হয়তো যুবক এই নাটকটা খেলছে, বা সে হয়তো উজিরেরই লোক।
উজির জাফর তাকে লোভ দেখিয়ে জোগাড় করে এনেছে এবং এই বৃদ্ধ নিজের বেটাকে বাঁচানোর জন্য উজিরের ষড়যন্ত্র ভেস্তে দিতে চাইছে, বা হয়তো দুজনেই উজিরের লোক। খলিফাকে বিভ্রান্ত করার একটা চাল ছেলেছে উজির, কত কিছুই না হতে পারে। তাই খলিফা যুবককে জিজ্ঞেস করেন, ওই মহিলাকে? জি, আমার বিবি। বিবি? তুমি কে? কি তোমার পরিচয়? হুজুর, আমার নাম রহিম। আমি এক সামান্য তাঁতি পাড়ায় থাকি। তুমি বলছো তুমি তোমার বিবিকে খুন করেছো? জি হুজুর, সে এক লম্বা কাহিনী হুজুর। আমাদের শাদী হয়েছে 10 বছর আগে। ঘরে অভাব অনটন ছিল হুজুর, সে তো আমাদের মতো পরিবারে কার না থাকে, কিন্তু আমরা সুখী ছিলাম। 10 বছরে তাঁতির স্ত্রী 3 সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু হঠাৎ কি হলো, এক অদ্ভুত রোগে পড়ল সে। জ্বর আর কমে না। মাস ঘুরে গেল, ঘরে যা কিছু সঞ্চয় ছিল তাই দিয়ে চিকিৎসা করালো তাঁতি তার বিবির। শেষে ধার দেনা করে পর্যন্ত হাকিম ডেকে আনা হলো, তবু তাঁতির বিবি সুস্থ হলো না। কাজ কারবার লাটে উঠল তাঁতির। শেষে অনেক চেষ্টা করে যখন জ্বর কমল, তখন শুরু হলো আর এক উপসর্গ। হাকিম দেখে বলল, শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে, শরীরে একদম রক্ত নেই, ওকে ভালো মন্দ খাওয়াতে হবে, এছাড়া এই রোগের আর কোনোই নিদান নেই। যদি খেতে পারে তবেই বেঁচে যাবে, এই হলো ব্যাপার। কিন্তু ভালো মন্দ খাওয়াবে কি? ধারের ওপর ধার, তার উপরে ধার করে তাঁতি যা কিছু কিনে আনে তাই বিবি খেতে চায় না, পড়ে পড়ে নষ্ট হয়। শেষে একদিন বিবি তার কাছে আবদার করল, শোনো না, আমাকে আপেল এনে দেবে গো, খুব খেতে ইচ্ছে করছে। আপেল? তাও আবার এই অসময়? এমনিতেই বাদশাহ সুলতান আমির ওমরাদের খানা ওই আপেল। দামের জন্য সাধারণ মানুষ হাত ছোঁয়াতে ভয় পায়, তার উপরে এই অসময়ে তো পাওয়াই যায় না। তবুও বিবির মন রাখতে তাঁতি বলল, আরে হ্যাঁ, এনে দেব। কিন্তু বললেই কি আর আনা যায়? তাঁতি সারা বাগদাদ চষে ফেলে তবু বাজারে একটা আপেল খুঁজে পায় না। ফলওয়ালারা বলে, আপেল এই বাগদাদে এই সময়ে 1000 খুঁজেও পাবে না। তুমি বস্ত্র হতে পেলেও পেতে পারো, ওখানে বিভিন্ন সওদাগরদের আনাগোনা, তারা মাঝে মাঝে 1-8টা আপেল নিয়ে আসে নানা দেশ থেকে, কিন্তু সেই আপেলেরও যা দাম, একমাত্র খলিফাই পারেন তার দাম চোকাতে। আমি বিবির কথা ভেবে শেষে বসরোতে যাই। টানা 15 দিনের পথ পার করে বসরোতে পৌঁছে শেষে 4টে আপেল পাই, কিন্তু তার দাম চোকাতে আমার হাত খালি হয়ে যায় হুজুর। ফেরার পথে এক সওদাগরি জাহাজে কুলির কাজ করে দিই, তার বিনিময়ে তারা আমায় বাগদাদে নামিয়ে দেয়। তাঁতি খুব আশা করেছিল যে আপেল দেখে তার বিবি বোধহয় খুশি হবে, কিন্তু ছুটতে ছুটতে ফিরে এসে যখন আপেলগুলো বিবির হাতে তুলে দেয়, তখন বিবির মধ্যে ছিটে ফোটাও খুশি দেখা যায় না। বিবি আপেলগুলো নিয়ে বিছানার পাশে রেখে দিয়ে বলে, কি দরকার ছিল এত ঝামেলা করার? এই তো আমি বেশ সুস্থ হয়ে উঠছি, কদিন পরেই না হয় আপেল খাওয়াতে আমায়, যখন বাগদাদের বাজারে উঠত। বিবির কথা এবং কাজে দমে যায় তাঁতি। এত ধার দেনা করে, এত কষ্ট করে সে বিবির ইচ্ছা পূরণ করল, তবু বিবিকে একটু খুশি করতে পারল না সে। খারাপ লাগে তার, তবু বিবিকে মুখ ফুটে কিছু বলে না। এর পরের দিনের কথা, আমি আমার কাজের ঘরে কাজ করছি। জানলার দিকে চোখ পড়তেই দেখি একটা হাবশি একটা আপেল লুপতে লুপতে নিয়ে যাচ্ছে। আমার দেখে না সন্দেহ হয় হুজুর, হাবশিটা আবার আমার আনা আপেল চুরি করলো না তো? আমি ছুটতে গিয়ে পাকড়াও করি তাকে জিজ্ঞেস করতে সে বলে, এই যে তাঁতির বাড়িটা দেখছো, এই বাড়ির মালকিন আমায় দিয়েছে এই আপেল। তাঁতি নিজের পরিচয় প্রকাশ করে না হাবজির কাছে।
সে প্রশ্ন করে, তোমাকে এমনি এমনি দিয়ে দিল? তা কেন? আরে এই মালকিনের সঙ্গে আমার একটু ফষ্টি নষ্টি আছে না, বুঝলে, আমায় খুব পছন্দ করে সে। হাবসির কথা শুনে মাথায় রক্ত চড়ে যায় তাঁতির। সে আর নিজেকে সামলাতে পারে না। কাজের ঘর থেকে কাঁচিটা নিয়ে সে পৌঁছে যায় বিবির শোয়ার ঘরে। বিবি তখন ঘুমোচ্ছে। একবার সে দেখে বিবির মাথার পাশে, দেখে সেখানে 3টে আপেল পড়ে আছে। তার আর কোনো সন্দেহ থাকে না। হাতের কাঁচিটা সজোরে বসিয়ে দেয় বিবির বুকে। বিবির কলজেটা ফুটো হয়ে রক্ত ঝরে পড়ে। বেচারা চিৎকার করারও ফুরসত পায় না। শুধু খুন করেই রাগ মেটে না তাঁতি। রসুই ঘর থেকে কাটকাটার কুড়ুলটা এনে 3 টুকরো করে কাটে তাকে। তবে তাঁতির রাগ পড়ে। রাগ পড়তেই ভয় ধরে মনে। বুঝতে পারে কি মারাত্মক কাণ্ড করে ফেলেছে ঝোঁকের বশে। তাই সে বাক্সের মধ্যে দেহটাকে ভরে ফেলে দিয়ে আসে নদীতে। ওই সাদা বোরখা আর গালিচাটাতেও রক্ত লেগে যায়। ওগুলো অত সহজে ধোয়া যাবে না, তাই ওগুলোকেও সে বাক্সের মধ্যে ভরে লাশের সঙ্গে নদীতে ভাসিয়ে দেয়। তাঁতির জবানবন্দি শুনে খলিফা বুঝতে পারেন যে সে সত্যি বলছে। একটু ভেবে খলিফা বলেন, তা বেশ তো বেঁচে গিয়েছিলে খুন করে, আবার নিজে থেকে ধরা দিতে এলে কেন তুমি? ওয়াজিরের কথা ভেবে? না হুজুর, সে আরো দুঃখের কথা। আরো দুঃখের কথা? বলো শুনি। বিবির মৃতদেহ নদীতে ভাসিয়ে বাড়ি ফেরে তাঁতি। দরজায় দেখে তার বড় ছেলে বসে কাঁদছে। ভয় হয় তাঁতির। তবে কি সে বুঝে গেল তার আম্মি আর নেই, আর ফিরে আসবে না কোনোদিন? সে আবার তাঁতিকে খুন করতে দেখে ফেলেনি তো? সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে ছেলেকে, কি রে, কি হয়েছে? তুই অমন ভাবে কাঁদছিস কেন? দেখো না আব্বা, আম্মির মাথার কাছে 4টে আপেল রাখা ছিল। আমি খেলার কিছু পাচ্ছিলাম না বলে একটা আপেল নিয়েছিলাম। আপেল নিয়ে খেলছিলি? খেলতে আর পারলাম কই, আমি ঘুমাচ্ছিল দেখে আপেলটা নিয়ে পালিয়ে আসি। বিশ্বাস করো আব্বা, আমার চুরি করার কোনো মতলব ছিল না। আমি খেলেই ওটা রেখে দিতাম। আমি জানতেও পারতো না। আমি এমন কত জিনিস নিয়ে আমি খেলি, আমি বুঝতেই পারে না। বেটার কথা শুনে তো তাঁতির দুঃখ ভয় বদলায়। ধরা পড়ার ভয় নয়, একটা ভুল, একটা মারাত্মক ভুল করার ভয়। যতটা ভেবেছে সে তার চেয়েও অনেক বড় একটা ভুলের ভয়। সে জিজ্ঞেস করে, তারপর তারপর কি হয়েছে? আপেলটা খেয়ে নিয়েছিস তুই? না আব্বা, রাস্তা দিয়ে একটা হাবসি যাচ্ছিল, সে আমার কাছে আপেলটা চায়। আমি না দিতেই আমার 2 গালে 2টো চড় মেরে আমার হাত থেকে কেড়ে নেয় আপেলটা। তারপর আমি বলি ওটা আমার আম্মির আপেল, আব্বা এনেছে বস্ত্র থেকে, দিয়ে দাও দাও বলছি, তবুও দেয় না, নিয়ে চলে যায়। এখন আমি আম্মিকে কি ফেরত দেব আব্বা? খুঁজে একটাও আপেল পেলাম না কোথাও, জানো? আমি উঠলে আমাকে খুব মারবে আব্বা। হুজুর, বেটার কথা শুনে আমি দৌড়ে কপাল চাপড়ে বসে পড়ি। নিষ্পাপ বিবিটাকে আমি এভাবে খুন করে ফেললাম। একবার মনে হয় নিজেই নিজের বুকে ওই কাঁচিটা বসিয়ে দিই। কিন্তু কিন্তু তাহলে আমার ছেলে মেয়েগুলোর কি হবে হুজুর? তাহলে জাফর, শর্ত অনুযায়ী আসল অপরাধী যখন ধরা পড়েছে, তখন তোমাকে আর তোমার পরিবারকে মুক্তি দেওয়ায় কোনো বাধা আর নেই। তবে ভেবে দেখলে এই অপরাধে শুধু তাঁতিকেই শাস্তি দিলে হবে না। ওই যে হাবসি, যে মিথ্যা কথা বলেছে, সেও সমান অপরাধী। এবার তোমার কাজ ওই হাবসিকে এনে হাজির করা।
তার জন্য আরো 3টে দিন সময় দিলাম। যদি তাকে আনতে না পারো তাহলে কিন্তু আমি তোমায় ছাড়ব না। কাজে গাফিলতির দায়ে তোমার গর্দান নেব আমি। জাফরের মুক্তি ঘোষণা হতেই সমবেত জনতা উল্লাসে ফেটে পড়ে, কিন্তু উজির জাফরের দুশ্চিন্তা মেটে না। এবার যে ওই হাফসিকে খুঁজে বের করতে হবে। কে জানে কার বাড়ির চাকর ওই হাফসি? ও নিয়ে তুমি ভেবো না গো, আল্লাহর ঘরে আলো আছে, অন্ধকার নয়। তিনি তোমায় ঠিক রক্ষা করবেন, তুমি নিশ্চিন্ত থাকো। বিবির কথায় এত সহজে নিশ্চিন্ত হতে পারে না উজির জাফর। আল্লাহ তাকে একবার বাঁচিয়েছেন, তাই বলে কি বারবার আল্লাহ তার কেরামতি দেখাবেন? একটা একটা করে দিন যায়, আর উজির জাফর নিজেকে মৃত্যুর জন্য মনে মনে প্রস্তুত করতে থাকে। 3 দিন কেটে যাওয়ার পর 4 দিনের দিন সকালে প্রস্তুত হয়ে নেয় সে। সকলের কাছ থেকে বিদায় চেয়ে নেয়। সকলে কান্নায় ভেঙে পড়ে। তার ছোট্ট মেয়েটা গলা জড়িয়ে জিজ্ঞেস করে, আব্বা, সবাই কাঁদছে কেন? তুমি কি কোথাও যাচ্ছ? মেয়েকে কোলে তুলে নিয়ে উজির জাফর তার কপালে চুমু খেয়ে কান্না চেপে বলে, হ্যাঁ বেটি। কবে ফিরবে? আর তো ফিরবো না বেটি। ওখানেই থেকে যাবে? হ্যাঁ বেটি। কেন? সে যে অনেক দূর, সেখানে গেলে আর ফেরা যায় না বেটি। ও, এই নাও, রাস্তায় খিদে পেলে খেও। কুর্তার জেব থেকে একটা আপেল বের করে সে গিয়ে ধরে আব্বা জাফরের মুখের কাছে। জাফর আপেলটা দেখে দুঃখের হাসি হাসে। এমনই একটা আপেলের জন্য আজ তার প্রাণটাই যেতে বসেছে। আপেলটা হাতে নিতে নিতে জাফর মেয়েকে জিজ্ঞেস করে, কোথায় পেলে এই আপেলটা? রেহান দিয়েছে। রেহান উজির জাফরের বাড়ির হাফসি ভৃত্য। সেই ছোটবেলা থেকে রয়েছে সেই বাড়িতে অন্য ভৃত্যদের থেকে, তাই সে আশকারাটাও একটু বেশি পায় সকলের কাছে। বাড়ির সকলকে সে একটু বেশি ভালোবাসে। এই রেহানকে নিয়ে বহু ঝামেলা পোহাতে হয়েছে উজির জাফরকে। রেহানের সব ঠিক আছে, শুধু একটাই দোষ, তার খাওয়ার লোভ বড় বেশি। তবে তার চেয়ে বড় গুণ উজির জাফরের এই ছোট মেয়েটার প্রতি রেহানের ভালোবাসা। এই মেয়েটার জন্য সে নিজের জান পর্যন্ত কবুল করতে রাজি। আপেলটা তাই হাতে নিয়ে খটকা লাগে উজির জাফরের। সে হাঁক পারে, রেহান। ধারে কাছেই ছিল রেহান। মালিক তার চলে যাচ্ছেন, আর ফিরবেন না। সে কি দূরে থাকতে পারে? কাছেই আড়াল থেকে সে নিঃশব্দে চোখের পানি ফেলছিল। উজিরের ডাক শুনেই সামনে এসে মাথা নিচু করে বলে, জি হুজুর। এই আপেলটা তুই দিয়েছিস ওকে? জি। কোথায় পেলি? জি। প্রথমে বলতে চায় না রেহান, কিন্তু উজিরের ধমকের সামনে নীরব থাকতে পারে না, বলেই ফেলে সত্যটা। আগে হুজুর, ওই সেদিন তাঁতিপাড়ার দিকে গেছিলাম না মালকিনের কাপড় রং করতে দিতে, ফেরার সময় দেখি একটা উটকো ছেলেই আপেলটা নিয়ে খেলছে। এত দামি জিনিস মাটিতে ফেলে দিতে দেখলে কার না রাগ হয় বলুন? ছেলেটা দেখি আপেলটা নিয়ে লোফালুপি খেলতে চেষ্টা করছে, কিন্তু লুপতে না পেরে বারবার ফেলে দিচ্ছে মাটিতে। অমনি আমার রাগ হয়ে গেল। আমি ওকে বললাম আপেলটা আমায় দিয়ে দিতে। ও তো আমার কথা শুনে পালিয়ে যায় আর কি। আমিও কি অত সহজে ছেড়ে দিতে পারি? আমি ওর হাতটা খপ করে ধরে দিলাম 2 গালে 2 চড় কষিয়ে। তারপর আপেলটা নিয়ে চলে এলাম। এই চুরি করে আনা আপেলটা তুই আমার বেটিকে দিলি? আগে হুজুর, আপনিই তো বললেন যুদ্ধ আর প্রেমে সবই ন্যায্য। ওরে গর্ধব, এখানে যুদ্ধ বা প্রেমের কোনটা পেলি শুনি? আগে হুজুর, এখানে তো দুটোই আছে। ওই খাবার জিনিস আপেলটার প্রতি আমার প্রেম, এবং বেটি সাহেবার প্রতি আমার প্রেম। দুটোই তো প্রেম হুজুর, প্রেমের রকম ফের মাত্র। আর ছেলেটার সঙ্গে আমার যুদ্ধ। রেহানকে নিয়ে কি করবে ভেবে পায় না উজির জাফর। একবার ভাবে সে রেহানকে দাঁড় করাবে খালিফার সামনে, নিজের দায়িত্ব পালন করবে সে। রেহান যাই করুক না কেন, সেটা তো সে ঠিক করেনি। তার এই ছোট্ট একটা কীর্তির কারণে একটা নৃশংস খুন হয়েছে। তার থেকে বড় কথা, উজির জাফর সপরিবারে মরতে বসেছিল। আবার রেহানের মুখের দিকে চেয়ে মত বদলে যায় উজিরের।
কত ছোটবেলায় তাকে সে এনেছে এই বাড়িতে। বাড়ির লোক সবাই তাকে কত ভালোবাসে, সেও তো সবাইকে কম ভালোবাসে না। রক্তের সম্পর্ক নেই ঠিকই, তবুও সে উজির জাফরের পরিবারের সদস্য হয়ে উঠেছে। পরিবারের কর্তা হিসেবে উজির জাফর কি করে তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে? উজিরের সমস্যার সমাধান করে রেহান নিজেই। সে সকলকে চমকে দিয়ে বলে, হুজুর, ওই আপেলটা নিয়ে একটা অপরাধ করে ফেলেছি আমি। তার চেয়েও বড় অপরাধ, সব জেনেও চুপ করে থেকেছি। আমার কারণে আজ আপনার জীবন নিয়ে টানাটানি হয়ে গেছে। আমাকে শাস্তি ভোগ করতে দিন হুজুর, নিয়ে চলুন আমাকে খলিফার কাছে। তাতে যদি আমার গুনাহ কিছুটা কম হয়। উজির জাফর বুঝতে পারে যে রেহানের শাস্তি সে নিজে দিতে অপারগ। তাই সে রেহানকে দাঁড় করায় খলিফার সামনে। তাঁতির বড় ছেলেকে তলব করা হয়। সে রেহানকে শনাক্ত করে। খলিফা তাঁতি ও রেহানের শাস্তি ঘোষণার আগে প্রথা অনুযায়ী জিজ্ঞেস করেন, তোমাদের নিজেদের সমর্থনে কিছু বলার আছে? হুজুর, অনুমতি দেন তো, আমি কিছু নিবেদন করতে চাই। খলিফার প্রশ্ন শুনে উঠে দাঁড়ায় উজির জাফর। কুর্নিশ করে বলে, আমার বিনীত অনুরোধ, আপনি দয়া করে আমার কথা সম্পূর্ণ শুনে তবে শাস্তি ঘোষণা করুন। বাকিটা আপনার ইচ্ছা হুজুর। বলো, কি বলবে? হুজুর, আমি একটা কাহানি শোনাতে চাই। তুমি কি আমার সঙ্গে মশকরা করছো জাফর? এটা যে কোনো খোশ গল্প করার জায়গা নয়, আমার বিশ্বাস তুমি সেটা ভালোভাবেই জানো। জি হুজুর, কিন্তু এই বিচারের সঙ্গে আমার কাহানির নিবিড় সম্পর্ক আছে। একটা সামান্য ঘটনার প্রভাব যে কত বড় হতে পারে, সেটাই আমার কাহানির মূল বিষয়। এবং আমি আশা করি হুজুর, আমার এই কাহানি আপনার রায়দানে সাহায্য করবে। বেশ, শোনাও তাহলে। ধন্যবাদ হুজুর। সে অনেকদিন আগের কথা। মিশর দেশের এক উজিরের 2 ছেলে ছিল। একজনের নাম শামস আল দিন আর অন্যজনের নাম নূর আল দিন। 2 ভাইয়ের খুব ভাব। তাদের দেখতে যেমন সুন্দর, তেমনি তুখোর তারা লেখাপড়ায়, বুদ্ধিতে, গান বাজনায়। যুদ্ধবিদ্যাতেও তাদের জুড়ি ছিল না। আর তাদের ব্যবহার ছিল দারুণ মিষ্টি। যার সঙ্গে একবার আলাপ হতো, সেই প্রশংসা করত তাদের। তাদের আব্বা বেঁচে থাকতেই মিশরের সুলতানের প্রিয় পাত্র হয়ে উঠেছিল দুজন। আব্বা মারা যাওয়ার পর সুলতান তাদের দুজনকেই আব্বার জায়গায় উজির নিযুক্ত করেন। তো ভালোই দিন কাটছিল দুজনের। তখনও তাদের বিয়ে শাদী হয়নি। একদিন কি হলো জানেন? 2 ভাই দরবার থেকে ফিরছে, হঠাৎ ঝগড়া হয়ে গেল। তেমন কোনো কারণ নেই ঝগড়ার। ছোট ভাই নূর শুধু বলেছিল, বুঝলে দাদা, এইভাবে আর চলছে না। এই যতক্ষণ কাজে কর্মে থাকা ততক্ষণই, তারপর জীবনটা বড্ড নিরস। ঠিকই বলেছিস ভাই। লোকে বিপদে পড়লে বাড়ি ফেরার জন্য আকুল হয়ে যায়, আর আমরা বাড়ির কথা মনে পড়লেই বিরক্তি লাগে। সেই একঘেয়ে জীবন। আমি চলে যাওয়ার পর তবুও আব্বা যতদিন বেঁচে ছিল, বাড়ির প্রতি একটা টান ছিল, বুঝলে। আর এখন কেন বাড়ি যাব, কার জন্যে বাড়ি যাব, কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই না। এই যেতে হয় তাই বাড়ি যাই। আমারও তাই। আমার মনে হয় কি জানিস? কি দাদা? মনে হয় আমাদের এবার শাদী করা উচিত। বলো কি? সে তো শুনেছি মেলা ফ্যাচাং। বিবি নাকি সুখ শান্তি পর্যন্ত কেড়ে নেয়, সবকিছু ফালতু করে দেয়, রাতে শান্তিতে ঘুমোতে পর্যন্ত দেয় না। তা হলেই বা, তারাই তো আবার পথ চেয়ে বসে থাকে। সে ভালো হোক বা মন্দ, তারাই আবার ভালোবেসে রেধে বেড়ে খাওয়ায়। হ্যাঁ, আমিও তা শুনেছি। তাছাড়া দেখ, ছেলেপুলেরও তো দরকার আছে। আমাদের আব্বাকে বুড়ো বয়সে আমরা দেখেছি, আমাদেরকে কে দেখবে? হ্যাঁ, সেটাও অবশ্য একটা কথা। আর তাছাড়া তুই পড়িসনি, এই জগতে প্রতিটা প্রাণী, প্রতিটা উদ্ভিদের জন্ম বংশ বিস্তার করার জন্য। বিস্তার না করি, রক্ষা তো অন্তত করতে হবে, নইলে যে আমাদের বংশ লোপ পেয়ে যাবে। ছেলে মেয়ে যাই হোক, অন্তত একটা কাউকে তো দরকার। শাদী ছাড়া তা হবে কি করে? একদম ঠিক বলেছো দাদা। শোনো না, চলো আমরা বরং শাদী করে নিই। তারপরে তোমার একটা মেয়ে হবে,
আর আমার একটা ছেলে হবে। তারা বড় হলে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো, ব্যাস। তাহলে ঘরের ছেলে আর ঘরের মেয়ে দুজনেই ঘরেই থাকবে, আবার তারা বংশরক্ষাও করতে পারবে। কথাটা তুই মন্দ বলিসনি। এমনটা হলে কিন্তু দারুণ হয়। তো দেনমোহর কি দিবি? দেনমোহর? ওমা, দেনমোহরের নামে অমন আসমান থেকে পড়ার কি হলো রে? আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করবে, তাতে আবার দেনমোহরের কি আছে? বারে, তোর ছেলেই ছেলে, আর আমার মেয়েটা বুঝি ফেলনা? আহা দাদা, ফেলনা হতে যাবে কেন? সে তো আমারই ভাইঝি, আমাদের ঘরের মেয়ে। সে কি কখনো ফেলনা হতে পারে? আরে বাবা, তা তো আমি বলছি না, আমি বলছি। থাক, আর বলতে হবে না তোকে। আমি বরাবরই দেখেছি তোর সবেতেই খালি আমি আমি। তুই সব সময় আমাকে হেলা ফেলা করিস, আমার যেন কোনো কদরই নেই। একদম ফালতু কথা বলো না দাদা, তোমাকে আমি যথেষ্ট সম্মান করি, বলতে পারো হকের চেয়ে বেশি করি। কটা ভাই আছে যে তার দাদাকে এতটা সম্মান দেয়? দেখাতে পারো? বাহ, কি আমার সম্মান দেনেওয়ালা এলো রে! আমি কি বুঝি না? সবই বুঝি। কি বোঝো তুমি? বোঝার আর কি আছে আলাদা করে? এই যে কথাটা তুই বললি যে তুই আমাকে বেশি সম্মান করিস, তার মধ্যেও তো তোর ওই আমি আমি ফুটে বেরোলো। তুই তোর কথার মাধ্যমে নিজেকে ভালো প্রমাণ করতে চাইলি, আমার থেকেও বেশি ভালো। ভেবে দেখুন হুজুর, দুজনের বিয়েই হয়নি তখনই তারা কল্পনা করছে যে একজনের ছেলের সঙ্গে আরেকজনের মেয়ের বিয়ে দেবে, আর সেই বিয়ের দেনমোহর ঠিক করা নিয়ে ঝগড়া। আরে আগে তো বিয়েটা হোক, তবে তো ছেলে মেয়ে। কে বলতে পারে যে কার ছেলে হবে কার মেয়ে? সবই তো আল্লাহর মর্জি। তো সেই নিয়ে লেগে যায় তুমুল ঝগড়া গড়ায় বাড়ি পর্যন্ত। বাড়িতে এসেও দুই ভাই মুখ গোমড়া করে থাকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, রাতে খানা খায় না। বড় ভাই সামাস ভাবে পরদিনী সুলতানের কাছে নূরের নামে নালিশ ঠুকবে, আর ছোট ভাই ভাবে দাদা ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই এই দুনিয়ায়। সেই দাদাটাও এমন, আমার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে, তাতেও দেনমোহর চায়। এত লোভী। দুই ভাই সারাটা রাত জেগে কাটায়, ভালো মন্দ অনেক কিছু ভাবে। শেষে ছোট ভাই ঠিক করে সে বিবাগী হবে, দেশ ছেড়ে সে চলে যাবে অনেক অনেক দূরে, যেখানে কেউ তাকে চেনে না। সেই মতো ভোর না হতেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অজানার সন্ধানে। আর বড় ভাই? সে তো আর আজ রাতের আগে জানা যাবে না হুজুর, ভোর হয়ে গেছে যে। ভাবতেই পারছি না, মানুষে তো কত ঝগড়াঝাটি, কত মারামারি, কত কি হয়। তাই বলে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শুধু কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হুজুর? এই তো সবে শুরু। দেখুন কোথাকার পানি কোথায় গড়ায়। কি হবে শেষে? ফিরবে না ছোট ভাই? ফিরতে পারবে না আর। মানে কোনো বিপদে পড়বে নাকি ভালো কিছু হবে? ভুলেই যাবে সে দেশের কথা। কি জানি কি হবে, অপেক্ষা করা ছাড়া তো আর গতি নেই। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, নূর, অভিজিৎ বিশ্বাস, মারিয়াম, অধ্যায় সাহা, গুরুমাতা, সঙ্গীতা গাঙ্গুলি, উজির, অর্ঘ্যমাল্য মাইতি, সুলতান, শেখর, বার্টাউট, শুভদীপ্ত ভট্টাচার্য, খলিফা হারুন আল রশিদ, সুদীপ্ত ঘোষ, জাফর, রামস্বরূপ গাঙ্গুলি, মসরুর, সায়ন্তন ঘোষ, জেলে পার্থ রয়, তাঁতির স্ত্রী আম্রপালি ঘোষ মিত্র, শামসাল দিন, আর্য জানা, নুরাল দিন, আলাপন মুখার্জি। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা
শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।